হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসেলভাস বাংলা। আনসেলভাস বাংলায় তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো চলো আজকের ইতিহাসের বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে ওয়ান লাইনার হিসেবে দেখে নিই কী রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওয়ান লাইনার হিসেবে। তো দেখো, হরিহর ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করেন। তো কে সাম্রাজ্য স্থাপন করেন বিজয়নগর সাম্রাজ্য? হরিহর ও বুক্কা। হরিহর ও বুক্কা প্রথমে ওয়ারাংলঙ্গের কাকতীয় বংশের রাজা দ্বিতীয় প্রতাপ রুদ্রদেবের রাজস্ব আধিকারিক ছিলেন। তো রুদ্রদেবের রাজস্ব আধিকারিক কিন্তু প্রতাপ রুদ্রদেবের দ্বিতীয় প্রতাপ রুদ্রদেবের রাজস্ব আধিকারিক ছিলেন হরিহর বুক্কা। নেক্সট, মুসলমানরা কাকতীয় বংশ উচ্ছেদ করেন। তারপর তারা অর্থাৎ হরিহর ও বুক্কা কাম্পিলিতে কর্মচারী হিসেবে নিযুক্ত হন। নেক্সট, কিন্তু মুসলমানরা তাদের ধরে নিয়ে যায় দিল্লিতে এবং ইসলাম ধর্মে দীক্ষায় দেয়, অর্থাৎ হরিহর ও বুক্কাকে ইসলাম ধর্মে ট্রান্সফার করে বা দীক্ষায় দেয়। তারপর হচ্ছে তুগলকরা হরিহর, বুক্কা, তারপরে কাম্পান, তারপর হচ্ছে সুদাপ্পা, মারাগল্লা, এই ৫ যে ভাই রয়েছে হরিহর, বুক্কা, কাম্পান, তারপর হচ্ছে সুদাপ্পা, তারপরে মারাগল্লা, এই যে ৫ ভাইকে কারাগার থেকে মুক্তি দিলে মাধববিদ্যারণ্য বা মাধবাচার্য তাদের পুনরায় হিন্দু ধর্মে দীক্ষা দেন। অর্থাৎ কি করে তুগলকরা নিয়ে যায়, মুসলিম ধর্ম গ্রহণ করায় বা দীক্ষা দিয়ে থাকে, যেটিকে বলে না কেন। তারপরে আবার যখন তারা মুক্তি পায় জেল থেকে, তারপরে কিন্তু এই মাধবাচার্য আবার তাদের হিন্দু ধর্মের দীক্ষা দিয়ে থাকে এবং ১৩৩৬ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের পতন করেন। নেক্সট, বিজয়নগরের ৪টি যে রাজবংশ রাজত্ব করেন, সেই ৪টি রাজবংশ কি কি? সেটা হচ্ছে সঙ্গম, শালুপ, তুলুপ, তারপরে আরবিডু। তো সঙ্গম, শালুপ, তুলুপ, আরবিডু, এই ৪টা রাজবংশ রাজত্ব করেন বিজয়নগরে। তো এই ৪টা সম্পর্কেই মেইন তথ্য জেনে নেওয়া যাক। প্রথমে সঙ্গম, তারপরে শালুপ, তারপরে তুলুপ, তারপরে আরবিডু, এগুলো সম্পর্কে জানবো, রাজবংশ সম্পর্কে। তো প্রথমে চলো দেখে নেওয়া যাক বিজয়নগর সামান্য একটু ধারণা নিয়ে যাওয়া যাক। বিজয়নগর সাম্রাজ্যের আবির্ভাব ঘটে ১৩৩৬ খ্রিস্টাব্দে। রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রভাবে তুঘলক সাম্রাজ্যের থেকে দাক্ষিণাত্যের বিজয়নগর আলাদা হয়ে যায়। অর্থাৎ তুঘলক সাম্রাজ্য থেকে কিন্তু দাক্ষিণাত্যের যে বিজয়নগর, সেটা কিন্তু আলাদা হয়ে যায় রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কারণবশত। ১৪৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সঙ্গম বংশের রাজারা রাজত্ব করেন এবং ১৪৮৫ থেকে ১৫০৫ খ্রিস্টাব্দ সুলভ বংশ রাজত্ব করেন এবং ১৫০৫ থেকে ১৫৭০ পর্যন্ত তুলব বংশের রাজারা রাজত্ব করেন। তো প্রথম দেখো সঙ্গম বংশ। প্রথমে কি রয়েছে? সঙ্গম বংশ। সঙ্গম বংশ হরিহর, সঙ্গম বংশের যে প্রথম কে? হরিহর। ১৩৩৬ থেকে ১৩৫৬ তার কার্যকাল বা তার যে রাজত্বকাল। তো হরিহর ছিলেন প্রথম যিনি বিজয়নগরের প্রথম শাসক। তো সঙ্গম বংশের প্রথম শাসক যদি আসে তাহলেও ওই হরিহরই হবে, এবং যদি বিজয়নগরের প্রথম শাসক বলা হয় তাহলেও কিন্তু হরিহর হবে। নেক্সট, তিনি হৈসল রাজা চতুর্থ বল্লালকে ১৩৪৬ খ্রিস্টাব্দে পরাজিত করে বিজয়নগর রাজ্যের অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ হৈসল রাজা চতুর্থ বল্লালকে কি করে? পরাজিত করে ১৩৪৬ খ্রিস্টাব্দে কি করে? বিজয়নগর রাজ্যের অন্তর্ভুক্ত করে দেন ওই অংশটা, যেটা হৈসল রাজা চতুর্থ বল্লালের ছিল। ১৩৪৭ খ্রিস্টাব্দে হরিহর কদম্ব রাজ্যটি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। ১৩৪৭ খ্রিস্টাব্দে হরিহর কদম্ব রাজ্যটি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। হরিহর মাদুরাই দখল করে বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার জন্য ১৩৫২ থেকে ১৩৫৩ দুটি বাহিনীও প্রেরণ করেছিলেন, একটি রাজপুত্র সাভান্নার অধীনে এবং অপরটি কুমার কাম্পান্নার অধীনে। এই অভিযানের কথা তার স্ত্রী গঙ্গা দেবী রচিত মধুরা
বিজয়াম, মথুরা বিজয়াম, যেটা হরিহরের যে স্ত্রী গঙ্গা দেবী, তার যে রচনা বা তার যে গ্রন্থ, সেখানে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে এই যাবতীয় তথ্য নিয়ে। তিনি নতুন রাজধানী বিজয় বা বিদ্যানগর স্থাপন করেন। কে? হরিহর কিন্তু রাজধানী স্থাপন করেন নতুন, সেটা হচ্ছে বিজয় বা বিদ্যানগর। বিজয়নগরের পূর্ব নাম ছিল বিরূপাক্ষ বিরূপাক্ষ পট্টন। বিজয়নগরের যে আগে কি নাম ছিল? বিরূপাক্ষ পট্টন। তিনি বাদামি দুর্গটি শক্তিশালী করে গড়ে তোলেন এবং তার ভাই কাম্পানকে উদয়গিরি দুর্গের শাসক হিসেবে নিযুক্ত করেন। অনন্তরাস চিক্কাউদয় ছিলেন তার অনন্তরাস চিক্কাউদয় ইনি ছিলেন কি? তার এই যে হরিহরের কিন্তু প্রধান মন্ত্রী অনন্তরাস। নেক্সট দেখো প্রথম বুক্কা। 1356 থেকে 1377। তিনি বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধি নেন। বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধি নেন কে? প্রথম বুক্কা। বুক্কা রায়ের সময় বাহমনি সুলতান মামুদ শাহের সঙ্গে বিজয়নগরের সংঘর্ষের সূত্রপাত ঘটে। 1374 খ্রিস্টাব্দে তিনি চীন সম্রাটের কাছে দ্রুত পাঠান। এই প্রথম বুক্কা। নেক্সট 1377 খ্রিস্টাব্দে বুক্কা মাদুরার সুলতান শাহীকে পরাস্ত করে তামিল কেরল অধিকার করেন। তো তামিল এবং কেরল অধিকার করেন কাকে পরাস্ত করে? বুক্কা কাকে পরাস্ত করেন তাহলে? মাদুরার সুলতান শাহীকে পরাস্ত করে তামিল এবং কেরালাকে দখল করে নেন। তিনি রাজনারায়ণ শম্ভু রায় সম্রাটের বিরুদ্ধে অভিযান করেন। প্রথম বুক্কা রাজনারায়ণ যে শম্ভু রায় ছিলেন তার বিরুদ্ধে কিন্তু সেই শম্ভু রায় সম্রাটের বিরুদ্ধে অভিযান করেন। মাদুরা বিজয় কাব্য রচনা করেন কাম্পানের স্ত্রী গঙ্গা দেবী। মাদুরা বিজয় কাব্য রচনা করেন কাম্পানের স্ত্রী গঙ্গা দেবী। তারপরে সায়নাচার্য ছিলেন তার মন্ত্রী। সায়নাচার্য ছিল তার মন্ত্রী, অর্থাৎ প্রথম বুক্কার মন্ত্রী। তেলুগু কবি নানা সোম, এটা কিন্তু নানা সোম হবে, দন্ত্যা সয়কার ম, নানা সোম তার রাজসভায় ছিলেন। নানা সোম দন্ত্যা সয়কার ম, সোম তেলুগু কবি নানা সোম প্রথম বুক্কার কিন্তু রাজসভায় ছিলেন। নেক্সট হচ্ছে প্রথম দেবরায়, যার সময়কাল ছিল 1406 থেকে 1422। দ্বিতীয় বুক্কার পর বিজয়নগরের সিংহাসনে বসেন প্রথম দেবরায়। ফেরিস্তার মতে ফিরোজ শাহ বাহমনি তাকে পরাস্ত করেন। তিনি ফিরোজ শাহকে 10 লক্ষ মুদ্রা, বহু মণিমুক্তা ও হাতি দেন। তিনি নিজ কন্যার সঙ্গে ফিরোজ শাহের বিবাহ দেন। 1419 খ্রিস্টাব্দ নাগাদ তিনি বাহমনি সুলতানকে পরাজিত করে এই অপমানের প্রতিশোধ নেন। তিনি অশ্বারোহী বাহিনীর ওপর জোর দিয়েছিলেন প্রথম দেবরায়। তিনি জলসেচের জন্য তুঙ্গভদ্রা ও হরিদ্রা নদীতে বাঁধ নির্মাণ করেছিলেন। বিখ্যাত গ্রন্থ হরিবিলাসন যে গ্রন্থটা রয়েছে, এর লেখক শ্রীনাথ প্রথম দেবরায়ের পৃষ্ঠপোষকতা লাভ করেন। তারপরে সিংহাসনে বসেন বিদ্যারণ কালজন, রামচন্দ্র, প্রথম বিজয় এরা। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি তার রাজসভায় আসেন, অর্থাৎ প্রথম দেবরায়ের রাজসভায় আসেন ইতালীয় পর্যটক নিকোলো কন্টি। নেক্সট দেখো দ্বিতীয় দেবরায় ছিলেন সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। তিনি উড়িষ্যার গজপতি রাজ্যকে পরাস্ত করে গজবেতকর উপাধি নিয়েছিলেন। দ্বিতীয় দেবরায় কিন্তু গজবেতকর উপাধি নিয়েছিলেন।
উড়িষ্যার গজপতি রাজ্যকে পরাস্ত করে। নেক্সট তিনি অন্ধ্রের কান্তাভিদু রাজ্য ও কেরল যে রাজ্য জয় করেন। এই অন্ধ্রের কান্তাভিদু রাজ্য এবং কেরল রাজ্যটা জয় করেন দ্বিতীয় দেবরায়। কালিকটের জামরিন তার অধীনে ছিল। কালিকটের জামরিন তার কিন্তু দ্বিতীয় দেবরায়ের অধীনে ছিল। তার দেওয়ান লাক্কান্দানিক তার দেওয়ান কি ছিল? লাক্কান্দানিক শিলব জয় করেন। তার যে দেওয়ান ছিল লাক্কান্দানিক, তিনি কিন্তু এই শিলব জায়গাটা জয় করেন। তিনি সংস্কৃতে অর্থাৎ দ্বিতীয় দেবরায় সংস্কৃতে মহানাটক সুধানিধি নাটকটি লেখেন। মহানাটক সুধানিধি নাটকটি লেখেন দ্বিতীয় দেবরায়, সংস্কৃতে লেখেন এটা। দ্বিতীয় দেবরায় মুসলমানদের তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে তাদের জায়গির দেন এবং মসজিদ গড়ে তোলার স্বাধীনতা দেন। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি ও পারসিক রাষ্ট্রদূত আব্দুর রেজ্জাক দ্বিতীয় দেবরায়ের শাসনকালে বিজয়নগরের রাজ্যে আসেন। নেক্সট হচ্ছে মল্লিকার্জুন 1446 থেকে 1455। তার শাসনকালে উড়িষ্যার রাজা বিজয়নগর রাজ্যের উদয়গিরি ও কোন্ডুবিভু আক্রমণ করে দখল করেন। তিনি বাহমনি রাজ্যের মুসলমান শাসকের আক্রমণ প্রতিহত করেন এই মল্লিকার্জুন। নেক্সট বিরূপাক্ষ দ্বিতীয় মল্লিকার্জুনের ভাই ছিলেন। তার সময়কাল ছিল 1465 থেকে 1485। পাণ্ড্য রাজা বিজয়নগরের কাঞ্চি দখল করেন। বাহমনি শাসক বিরূপাক্ষের কাছ থেকে গোয়া ছিনিয়ে নেন। গোয়া, এটা কিন্তু গায়ও না, এটা গোয়া হবে। তো টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। গোয়া ছিনিয়ে নেন। তো বাহমনি শাসক বিরূপাক্ষের কাছ থেকে গোয়া ছিনিয়ে নেন। অবশেষে চন্দ্রগিরির সামন্তরাজ নরসিংহ সুলভ 1485 খ্রিস্টাব্দে দুর্লভ বিরূপাক্ষকে হত্যা করে সঙ্গম বংশের পতন ঘটান এবং নরসিংহ সুলভ রাজবংশের শাসনকালের সূচনা করেন। নেক্সট হচ্ছে নরসিংহ সুলভ, যার সময়কাল ছিল 1485 থেকে 1490। 1485 থেকে তো সুলভ বংশ, তো 1485 খ্রিস্টাব্দ বিজয়নগরের সিংহাসনে বসেন এই নরসিংহ সুলভ ছিলেন শালুপ গুন্দার পুত্র। নেক্সট হচ্ছে সঙ্গম বংশীয় যে রাজা ছিলেন মল্লিকার্জুনের কনিষ্ঠ পুত্র রাজশেখরকে নরসিংহ শালুপ রাজপ্রাসাদে আশ্রয় দেন। নরসিংহ শালুপ রাজশেখরকে আশ্রয় দেন। অন্ধ্র রাজ্য জয় করেন। অন্ধ্র যে রাজ্যটা ছিল সেটা কিন্তু জয় করে শাসন করেন কিন্তু নরসিংহ শালুপ। নেক্সট নরসিংহ শালুপের মৃত্যুর পর তার শিশুপুত্র ইম্মাদি নরসিংহকে বিজয়নগরের সিংহাসনে বসিয়ে প্রধানমন্ত্রী নরস নায়ক কার্যত সকল ক্ষমতা দখল করে নেন। নেক্সট হচ্ছে ইম্মাদি নরসিংহ। নরস নিজেকে রক্ষাকর্তা ও স্বামী বলতেন। 1503 খ্রিস্টাব্দ নাগাদ নরস নায়কের মৃত্যু হয়। এরপর মাত্র 2 বছর শাসন করেন ইম্মাদি নরসিংহ। শালুপ রাজবংশের সেনাপতির ছেলে বীর সিংহ শালুপ রাজবংশের উচ্ছেদ ঘটিয়ে তুলুপ বংশের শাসন প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে তুলুপ বংশ। তো তুলুপ বংশ দেখে নেওয়া যাক। বীর নরসিংহ কিন্তু তুলুপ বংশে প্রথমে। তবে দেখো তিনি শালুপ বংশের শেষ শাসক ইম্মাদি নরসিংহকে পরাজিত করে বীর নরসিংহ কিন্তু বিজয়নগরে সিংহাসনে বসেন। তিনি অত্যন্ত দয়ালু শাসক ছিলেন বীর নরসিংহ।
এবং তীর্থক্ষেত্রে গিয়ে প্রচুর ধন দৌলত বিতরণ করতেন কিন্তু এই বীর নরসিংহ। পর্তুগিজ সেনাপতি আলমিদার সঙ্গে চুক্তি করে বিজয়নগর আরবি ঘোড়া আনার ব্যবস্থা করেন বীর নরসিংহ। বিজয়নগরে আরবি, সেই সময় আরবে প্রচুর ঘোড়া ছিল, সেই ঘোড়াগুলো আনার চেষ্টা করেন তিনি। তিনি ইউসুফ আদিল শাহের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েন বীর নরসিংহ। তিনি বিবাহকর রহিত করেন। তখন বিবাহ করলে একটা কর দিতে হতো, সেটা কিন্তু তিনি রহিত করেন বা তিনি সেটাকে বন্ধ করে দেন। নেক্সট, তুগলক বংশর কৃষ্ণদেব রায় বীরসিংহের ভাই কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক এবং ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজন। কৃষ্ণদেব রায় তোমরা জানোই, তিনি বিজয়পুরের সুলতান ইউসুফ আদিল শাহকে পরাস্ত ও হত্যা করে গুলবর্গা দখল করেন। তিনি উড়িষ্যার গজপতি সম্রাট যিনি ছিলেন প্রতাপ রুদ্রকে পরাস্ত করে উদয়গিরি ও কাণ্ডবীর দখল করে ফেলেন। 1520 খ্রিস্টাব্দে তিনি রায়চুর দোয়াব অধিকার করেন। তিনি গোলকুন্ডার কুলিকুতব শাহকে পরাস্ত করে দেন। নেক্সট হচ্ছে, তিনি যবন রাজ্য স্থাপনাচার্য উপাধি ধারণ করেন। তিনি কি করেন? যবন রাজ্য স্থাপনাচার্য এই উপাধিটি কিন্তু ধারণ করেন। তিনি অভিনব ভোজ নামে পরিচিত ছিলেন। তিনি বৈষ্ণব ধর্মের উপাসক হলেও তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন। কৃষ্ণদেব রায় কৃষ্ণস্বামী, হাজার স্বামী এবং বিঠ্ঠল স্বামী মন্দির নির্মাণ করেন। তো কৃষ্ণদেব রায় কি কি মন্দির নির্মাণ করেন? খুব গুরুত্বপূর্ণ, কৃষ্ণস্বামী, হাজার স্বামী, বিঠ্ঠল স্বামী মন্দিরগুলো কিন্তু তিনি বৈষ্ণব ধর্মের উপাসক, তিনি কিন্তু এগুলো নির্মাণ করেন। তিনি নেগলপুর নামে একটি শহর প্রতিষ্ঠা করেন তার মা নাগাম্বার স্মৃতিতে। অর্থাৎ এই কৃষ্ণদেব রায়ের যে মা ছিলেন নাগাম্বার, তিনি কিন্তু তার মায়ের এই স্মৃতিতে নেগলপুরা নামে একটি শহর প্রতিষ্ঠা করে নেন। ব্যাসরাজ ছিলেন তার রাজগুরু ও শিক্ষক। তো এই কৃষ্ণদেব রায়ের যে রাজগুরু ও শিক্ষক ছিলেন ব্যাসরাজ। বিজয়নগরের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায়ের রাজসভায় অষ্টদিগ্গজ নামে 8 জন খ্যাতনামা কবি অলঙ্কৃত করেছিলেন। এদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন অল্লসনী পদ্মানা, যাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। এই অল্লসনী পদ্মানাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। বিজয়নগরে কিন্তু অষ্টাদিগ্গজ ছিল এই কৃষ্ণদেব রায়ের রাজসভায়। নেক্সট, পদ্মানা ছিলেন তার প্রধান সভাকবি। পদ্মানা রচনা করেন মনুচরিতম ও হরিকথা সারাংশম। তো পদ্মানা কি রচনা করেন? মনুচরিতম ও হরিকথা সারাংশম গ্রন্থ দুটি রচনা করেন। রাজা কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় আমুক্ত মালদ্দা নামে বিখ্যাত গ্রন্থ রচনা করেন। তো রাজা কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেন যার নাম আমুক্ত মালদ্দা। নেক্সট হচ্ছে, এছাড়া কৃষ্ণদেব রায় সংস্কৃতে জাম্ববর্তী কল্যাণম নামে একটি গ্রন্থ রচনা করেন। তো কৃষ্ণদেব রায়ের দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আমুক্ত মাল্যদা, আর একটা হচ্ছে জাম্ববর্তী কল্যাণম রচনা করেন। গোয়ার পর্তুগিজ গভর্নর আলবুকার্ক এর সঙ্গে তার সন্ধি হয়, অর্থাৎ কৃষ্ণদেবের রায়ের, এবং আলবুকার্ক ভাটকল দুর্গ নির্মাণের অনুমতি নেন কৃষ্ণদেব রায়ের কাছ থেকে। পর্তুগিজ পর্যটক
পায়েস কৃষ্ণদেব রায় সম্পর্কে প্রচুর প্রশংসা করেন। পর্তুগিজ পর্যটক কে আসেন তার সময়? পায়েস। পর্তুগালের বারবোসা কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগরে আসেন। পর্তুগালের বারবোসা এবং পর্তুগিজ পর্যটক পায়েস কৃষ্ণদেব রায়ের সময়কালে আসে। নেক্সট হচ্ছে অচ্যুত রায় কৃষ্ণদেব রায়ের পর বিজয়নগরের রাজা হন অচ্যুত রায়। অচ্যুত এর আমলে বিজয়নগর রাজ্যের ক্ষয় শুরু করে। রায়চুর দোয়াব তার আমলে হাতছাড়া হয়। ইসমাইল আদিল শাহ রায়চুর দোয়াব দখল করে নেন। তিনি গুজরাটের সুলতান ও গোলকুন্ডার সুলতানকে পরাস্ত করেন। ফার্নান্দো নুনিজ অচ্যুত দেবরায়ের সময় বিজয়নগর সাম্রাজ্যে আসেন। এরপর সিংহাসনে বসেন তার পুত্র প্রথম ভেঙ্কট 1542 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে সদাশিব রায় আসেন 1543 থেকে 1570 পর্যন্ত। সদাশিব রায়ের কার্যকাল বা রাজত্বকাল। তুলুপ বংশের সদাশিব রায় ছিলেন খুবই দুর্বল শাসক কিন্তু এই সদাশিব রায় সবথেকে এই তুলুপ বংশের দুর্বল শাসক। দুর্বল একদম। তার দুর্বলতার সুযোগে মন্ত্রী রাম রায় সকল ক্ষমতা কুক্ষিগত করেন। অর্থাৎ তার দুর্বলতার জন্য কিন্তু মন্ত্রী যে ছিল তার সদাশিবের রাম রায়, তিনি কিন্তু তার সমস্ত ক্ষমতা কেড়ে নেন। মন্ত্রী রাম রায় দক্ষিণের রাজ্য আক্রমণ করে তাদের ওপর বশ্যতামূলক সন্ধি চাপানোর চেষ্টা করেন। রাম রায়ের আগ্রাসনে অতিষ্ঠ হয়ে আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা ও বিদরের সুলতানরা জোট বেঁধে বিজয়নগরে আক্রমণ করেন। 1565 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি তালিকোটের যুদ্ধে বিজয়নগর বাহিনী তাহলে তালিকোটের যুদ্ধে ধ্বংস হয় 1565 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি। তালিকোটের অপর নাম ছিল রাক্ষস তঙ্গুরি বা বাণীহাট্টির যুদ্ধ। এই যুদ্ধে হুসেন নিজাম শাহ রাম রায়কে নিহত করেন এবং মুসলমানরা বিজয়নগরের রাজধানী লুণ্ঠন করেন। নেক্সট হচ্ছে আরবিরু বংশ 1570 থেকে 1645। তো আরবিরুতে প্রথম তিরমুল আসে 1570 থেকে 1572 পর্যন্ত। রাম রায়ের ভাই তুলুপ বংশের শেষ রাজা সদাশিব রায়কে সিংহাসনচ্যুত করে সিংহাসন দখল করে ফেলেন। তিরমুল পেনুগন্ডা নামক স্থানে রাজধানী স্থাপন করে বিজয়নগরকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেন। তার প্রতিষ্ঠিত বংশ হচ্ছে আরবিরু বংশ নামে পরিচিত। এরপর সিংহাসনে বসেন প্রথম শ্রীরঙ্গ 1572 থেকে 1585। দ্বিতীয় ভেঙ্কট। প্রথম শ্রীরঙ্গের পর বিজয়নগরের রাজা হন দ্বিতীয় ভেঙ্কট। তিনি তার রাজধানী পেনুগন্ডা থেকে কি করে চন্দ্রগিরি ও পরে ভেলোরে কিন্তু নিয়ে যান। প্রথমে চন্দ্রগিরি নিয়ে যান, তারপরে ভেলোরে নিয়ে যান রাজধানী। তিনি তামায়া ও লিঙ্গম বিদ্রোহ দমন করেন। তার সময় পর্তুগিজরা গোলকুন্ডার অনুমতি নিয়ে নাগাপট্টনম ও মছিলিপট্টনমে কারখানা গড়ে তোলেন। জিঞ্জিনায়ক পর্তুগিজ ও ইংরেজদের সেন্ট ফোর্ড, ডেভিড ও দেবপত্তনমে 1610 খ্রিস্টাব্দে কারখানা করার অনুমতি দেন। দ্বিতীয় ভেঙ্কট পুলিকটে কারখানা খোলার এবং খ্রিস্টান মিশনারিদের গির্জা গঠনের অনুমতি দেন। এরপর সিংহাসনে বসেন যথাক্রমে রামদেব রায়, তৃতীয় ভেঙ্কট এবং তৃতীয় শ্রীরঙ্গন ছিলেন
আরবিডু রাজবংশের শেষ রাজা। মোগলদের শাসনকালে ১৬৪৫ খ্রিস্টাব্দ নাগাদ মীর জুমলা ও মুস্তাফা খান বিজয়নগর রাজ্যের ধ্বংস করেন। তো মীর জুমলা ও মুস্তাফা খান বিজয়নগর রাজ্যের ধ্বংস করে দেন মোগল শাসনকালে ১৬৪৫ খ্রিস্টাব্দে। তো বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা কিরকম ছিল? বিজয়নগর সাম্রাজ্যের সাম্রাজ্য ছিল হিন্দু সামন্ত প্রথা। সামন্ত ভূমিস্বামীদের বলা হতো অমর নায়ক, রাজাকে বলা হতো কার্যকর্তা, সচিবকে বলা হতো দিওয়ান খান, মুখ্য সচিব বা প্রধান সচিব হলো সর্বনায়ক, হিসাব রক্ষককে কি বলা হতো করণিকম। নেক্সট হচ্ছে বিজয়নগরের প্রাদেশিক যে শাসন কি ছিল? প্রদেশকে বলা হতো রাজ্য, মণ্ডল, রায়চুর। প্রদেশের শাসনকর্তাদের বলা হতো নায়ক নায়ক বা নায়েক। সরি, এটা না হবে না, এটা বা হবে। নায়ক বা নায়েক। কয়েকটি গুরুত্বপূর্ণ নায়েক হলো মাদুরাই, তারপরে তাঞ্জাভুর, ঝিঞ্জি, ইক্কেরি, মহীশূর, এগুলো কিন্তু ছিল। নেক্সট হচ্ছে প্রাদেশিক শাসনকর্তারা নিজ নিজ অঞ্চলে ছিল মুকুটহীন রাজা, অর্থাৎ তারা রাজার মতোই কাজ করতো অনেকটা, কিন্তু মুকুটহীন রাজা প্রাদেশিক যারা শাসনকর্তা ছিল প্রদেশগুলোতে, বিজয়নগরের বিভিন্ন প্রদেশ। তারা কতদিন নিজ নিজ পদে থাকতে পারবেন তার কোনো বাধা ধরার নিয়ম ছিল না, যে মানে কে কতদিন শাসন করবে প্রদেশগুলোতে, সেটার কোনো নিয়ম ছিল না। তাদের নিজস্ব দরবার ও সেনাদল ছিল। এটা হচ্ছে বিজয়নগরের সামরিক প্রশাসন কিরকম ছিল? বিজয়নগরের সামরিক দপ্তরকে বলা হতো কান্দাচার। সামরিক দপ্তরের প্রধানকে বলা হতো দণ্ডনায়ক। সামরিক প্রধানরা যারা কর আদায় করত তাদের বলা হতো পলিয়গড় বা পলিগার। হিন্দু ও মুসলিম সকল শ্রেণীর মানুষের সামরিক বাহিনীতে নিয়োগ হতো এই বিজয়নগর সাম্রাজ্যে। সামরিক বাহিনীতে রথ বাহিনী কিন্তু ছিল না। বিজয়নগরে 4 প্রকারের দুর্গ ছিল, যথা হচ্ছে স্থল দুর্গ, গিরিদুর্গ, বন দুর্গ এবং জল দুর্গ। বিজয়নগরের স্থানীয় প্রশাসন কি ছিল? স্থানীয় প্রশাসনগুলো ছিল যে স্থানীয় প্রদেশগুলিকে জেলা বা কোট্টাম বা কুরমে ভাগ করা হয়েছিল। জেলাগুলিতে নাড়ুতে ভাগ করা হতো। প্রদেশগুলো কি ভাগ করা হতো কি জেলা বা কোট্টাম বা কুরমে ভাগ করা হতো, এবং সেই কোট্টাম বা কুরম বা জেলা যেটাই বলো না কেন সেগুলোকে আবার নাড়ুতে ভাগ করা হতো। নাড়ুগুলি আম্বাদিন মেলগ্রাম এবং গ্রাম নিয়ে গঠিত হতো। নাড়ুগুলি কি নিয়ে গঠিত? মেলগ্রাম এবং গ্রাম নিয়ে কিন্তু গঠিত হতো নাড়ুগুলি। ব্রাহ্মণদের গ্রামকে বলা হতো চতুর্বেদী মঙ্গলম। যেই অঞ্চলে ব্রাহ্মণরা থাকতো সেই গ্রামগুলোকে কি বলা হতো? চতুর্বেদী মঙ্গলম। প্রতিটি গ্রামে 12টি করে কার্যকরী দল ছিল। এদের বলা হতো আয়াগার। এদের কি বলা হতো? আয়াগার ব্যবস্থা। গ্রাম প্রধানের উপাধি ছিল সুব্রক্ষণ্যম আইয়ার। নেক্সট হচ্ছে বিজয়নগরের সাহিত্য ও স্থাপত্য। মাইকর রচনা করেন শিবনানা বোদম গ্রন্থটি। শিবনানা সুতিয়ার গ্রন্থের রচয়িতা হচ্ছে অরুণন্দী। ভেলিয়ালা তাম্বিরান রচনা করেন নানাবর্ণ বিল্লক্ষম গ্রন্থটি। কালিদাসের শকুন্তলা তেলুগু ভাষায় লেখেন বীরভদ্র। কালিদাসের যে শকুন্তলা রয়েছে সেটা তেলুগু ভাষায় কে লেখেন? বীরভদ্র। পালিঙ্কর ভগবদ্গীতা মালায়ালাম ভাষায় অনুবাদ করেন। পালিঙ্কর কি করেন? ভগবদ্গীতা মালায়ালাম ভাষায় অনুবাদ করেন। বিজয়নগর স্থাপত্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য হল
কল্যাণ মণ্ডপ, সন্তপ, গর্ভগৃহ, গোপুরম, স্থাপত্য ও খচিত স্তম্ভ। এখানে দ্রাবিড় শিল্পরীতির দেখা মেলে অনেক। নেক্সট, বিজয়নগর সম্রাট তাদের নিজস্ব আর্কিটেকচার রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের নিজস্ব, সেই আর্কিটেকচার শৈলী তৈরি করেছিলেন, যার নাম প্রদিভা শৈলী বা পাইয়ার শৈলী, প্রতিভা শৈলী বা পাইয়ার শৈলী, এবং স্তম্ভগুলির ওপর প্রচুর জোর দেয়। স্তম্ভগুলির ওপর কিন্তু প্রচুর জোর দিয়ে থাকে তারা, এবং তারা প্রতিষ্ঠিত বিভিন্ন মন্দিরের তারা রামায়ণ ও মহাভারতের যে কাহিনী সেগুলোকে কিন্তু লিখেছিলেন। সর্বাধিক যে গুরুত্বপূর্ণ কর্ণাটকের হুম্পির ভিথাল স্বামী মন্দির, কর্ণাটকের হুম্পির ভিথাল স্বামী মন্দির এবং হাজারি মন্দির। ঘোড়া সমস্ত চিত্রে উপস্থিত একটি পুনরাবৃত্তি প্রাণী ছিল, মানে সবকিছুতেই ঘোড়া মানে চিত্র অঙ্কন করা হতো, বা মন্দিরে ঘোড়ার একটা মূর্তি পাওয়া যেত আর কি, খালি বারে ঘোড়াই দেখা যেত। তারপর হচ্ছে পঙ্গিলি সুরন রচনা করেন রাঘব পাণ্ডব বিজয়, এবং প্রভাবরী পদুম্মন নামে দুটি গ্রন্থ রচনা করেন। পাণ্ডুরঙ্গ মহত্তম গ্রন্থ রচনা করেন তেনালি রামলিঙ্গ। আয়াল্লা রাজু রামভদ্র রচনা করেন শক রামোৎসর সংগ্রহম। কলহস্তি সহতম গ্রন্থের রচয়িতা কিন্তু ধুরাজ্জাতি তাহলে এই রচনাগুলো করেন, যেরকম শকরামোৎসর সংগ্রহম, কলহস্তি সহতম। নেক্সট হচ্ছে এগুলো কিন্তু ধুরাজ্জাতি রচনা করেন। নীতিমান রচনা করেন পরিজাত পোহরানম গ্রন্থ। নীতিমান রচনা করেন কি? পরিজাত, এটা কিন্তু পয়কার, পোহরানম কিন্তু পরিজাত পোহরানম রচনা করেন নীতিমান। মাধ্য রচনা করেন রাজশেখর চরিতম। রাজশেখর চরিতম রচনা করেন। বিজয়নগরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানকার গৃহকরকে বলা হতো ভাসাল প্রণাম বলা হতো গৃহকরকে। নাদাল, বুকল, তারপরে হচ্ছে রাজথাঙ্গল, গন্ডায়, তারপরে গন্ডাকোল ছিল বিভিন্ন প্রকার, মানে এটা পরিমাপ করার যে পরিমাপের কাঠি অ্যাকচুয়ালি এগুলো, মানে বিভিন্ন মাপ যোগ করার জন্য এগুলো ব্যবহার করা হতো। জমিদার এবং কৃষকদের মধ্যে শস্য ভাগ করার ব্যবস্থাকে বলা হতো বরং। তো জমিদার এবং কৃষকদের মধ্যে যে শস্য ভাগ হবে সেই ভাগটাকে কি বলা হতো? বরং। মন্দির দান করাকে বলা হতো সামান্য। মন্দির দান করে দেওয়াকে বলা হতো সামান্য। আস্থাবান ছিল রাজস্ব দপ্তর। নগদ করকে বলা হতো সিন্ধিয়া। স্বর্ণ মুদ্রার নাম ছিল প্যাগোডা কিন্তু স্বর্ণ মুদ্রার নাম ছিল প্যাগোডা।